প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে। সাধারণত আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করে থাকি। এখানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন ব্যবসায়ী নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রেগুলেটরদের প্রতিনিধিরা। তো আজকের এই অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, স্বনামধন্য শিক্ষক। তিনি একই সাথে পুঁজিবাজার রিফর্মস কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আলামিন। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাই। স্যার, কেমন আছেন? জি, ভালো আছে। আপনি ভালো আছেন? জি স্যার। স্যার, আমরা অনুষ্ঠানে শুরুতেই বাজেট নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, এটা দেখে নেব। পতিত স্বৈরাচারী সরকারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির কারণে প্রায় ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজারে গতি ফিরিয়ে আনতে 2025-26 অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান 2.50% বাড়ানোর কথা বলা হয়েছে। তাতে এই ব্যবধান দাঁড়াবে 7.50%। বর্তমানে এই দুই ধরনের কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান 5%। একসময় এটি 10% ছিল। এতে তালিকাভুক্ত তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান বাড়লে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে কিছুটা আগ্রহী হতে পারে বলে মনে করেন পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। যে গত 15 বছর ধরে আমরা পুঁজিবাজার বান্ধব কোনো বাজেট পাইনি। আমরা যা বলে আসছিলাম কোনো কিছু পুঁজিবাজার বান্ধব ছিল না, এবং এটার কনসিকোয়েন্স বা রেজাল্ট হিসেবে আমরা যেটা দেখেছি যে আমাদের 33 লক্ষ বিনিয়োগকারী থেকে এখন এটা 17 লক্ষতে নেমে আসছে। কারণটা হচ্ছে যে আপনি পুঁজিবাজারে যদি পলিসি সাপোর্ট না দেন তাহলে কোনোদিন পুঁজিবাজার সমৃদ্ধ হবে না। এছাড়া দেশি বিদেশি লাভজনক ও নামিদামি কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। ঘোষিত বাজেটে মার্চেন্ট ব্যাংকের কর হার 10% কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলো প্রকৃত অর্থে ব্যাংক না হওয়া সত্ত্বেও বর্তমানে ব্যাংকের সমান হারে অর্থাৎ 37.5% হারে আয়কর দিতে হয়। আগামী অর্থ বছরে মার্চেন্ট ব্যাংকগুলোকে 27.5% হারে কর দিতে হবে। টানা দরপতনে নাজুক পুঁজিবাজারে আর্থিক সংকটে পড়া মার্চেন্ট ব্যাংকগুলো কর কমানোর কারণে একটু স্বস্তি পাবে। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়, আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এবং আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার ডক্টর আনিসুজ্জামান সাহেব, ওনাদের ব্যক্তিগত উদ্যোগে আমার মনে হয় যে বহু বছর পরে একটা পুঁজিবাজার বান্ধব বাজেট পেয়েছি। এসব প্রস্তাব কার্যকর হলে ব্রোকার হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো সরাসরি উপকৃত হবে। অন্যদিকে ভালো ও বড় আকারের কোম্পানি বাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হতে পারে। স্যার, আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইব যে ওভারঅল বাজেটকে আপনি কি হিসাবে দেখেন। যদি বলি যে সামগ্রিকভাবে এই বাজেটের ফিলোসফিটা কি, এবং বাজেট আমার এখানে দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান তৈরিতে কী ধরনের ভূমিকা রাখছে বা কি নির্দেশনা দিয়েছে এবারের বাজেটে? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা এবারের যে বাজেটটা ছিল, যেহেতু একটা অরাজনৈতিক সরকারের বাজেট, এই বাজেটটা নিয়ে মানুষের কিন্তু একটা সীমাহীন প্রত্যাশা ছিল। বিভিন্ন অংশীজন তারাও যখন মতামত দিয়েছে, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা প্রত্যাশা ছিল এবারের বাজেটটা হয়তো গতানুগতিক ধারার বাইরে যে একটা অন্যরকম বাজেট হবে, যেই বাজেটটার মধ্যে কিন্তু অনেক বেশি আমাদের আর্থিক শৃঙ্খলা, অনেক বেশি পরিমাণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল, অনেক বেশি বেকারত্বর ক্ষেত্রে নতুন কর্মসংস্থান তৈরির যে স্কোপ, সেটা বিদেশি দেশি বিনিয়োগ আসবে, সেই ধরনের একটা প্রত্যাশা মানুষের মধ্যে ছিল। বাট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে জায়গাগুলোতে দেখেছি, প্রথমে বলি যে সরকারের যে সীমাবদ্ধতা ছিল, সরকার সীমাবদ্ধতা হচ্ছে যে তারা মাত্র 9 মাস সময় পেয়েছে। কারণ নতুন সরকার তারা গঠন করার পরপরই আমরা যদি হিসাব করি 9 মাসের মতো তারা সময় পেয়েছে বাজেটটা তৈরি করার জন্য। তো তার মধ্যে সরকার প্রায়োরিটি সেট আপের ক্ষেত্রে ভেতরকার বাইরের অনেক ধরনের আন্দোলন, অনেক কিছু তাদেরকে ফেস করতে হয়েছে। এগুলো কিন্তু বাস্তবিক চ্যালেঞ্জ। তো এগুলোর মধ্যেও কিন্তু সরকার চেষ্টা করেছে একটা বাজেট দিতে। তো বাজেটের মধ্যে এই জায়গাটায় যেটা ওনারা দিয়েছেন, তার মধ্যে আমরা যেটা দেখছি যে সত্যিকার অর্থে যদি বলা হয় যে আমরা যে স্পিরিটটাকে ধারণ করি সবাই, যে দেশে বিদেশে বিনিয়োগ আমাদের বাড়বে, সেই বিনিয়োগ বাড়ার জন্য কিন্তু সবার আগে কিন্তু আমাদের কর ব্যবস্থা যেটা আছে, এই কর ব্যবস্থার মধ্যে একটা সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। কারণ আমরা দেশি বিদেশি বিনিয়োগ যাদের কথাই বলি না কেন, তারা সবসময় চায় যে আমার দেশে একটা ট্রান্সপারেন্ট কর ব্যবস্থা থাকুক। তো কর ব্যবস্থাকে কিন্তু ঠিক করার জন্য আপনারা তো দেখেছেন অলরেডি যে আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যেটা জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে দুইটা ডিফারেন্ট বিভাগের রিকমেন্ডেশন দিয়েছে নতুন যে সংস্কার কমিটি। তার একটা ছিল যে পলিসি এক দেওয়া, আরেকটা হচ্ছে এটার ম্যানেজমেন্ট। তো পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট রিলেটেড কথাগুলো কিন্তু এখনই নতুন না, 2007 সালেও কিন্তু একবার
এইবার হয়েছিল, বাট যে কোনো কারণে হোক সেটা বাস্তবায়ন হয় নাই। বাট এইবারের প্রেক্ষাপটে যেহেতু ভিন্ন ছিল, তো সেই জন্য প্রত্যেকের প্রত্যাশা ছিল এবার হয়তো খুব সুন্দরভাবে একটা বিষয় আসবে, যেহেতু আমরা জানি যে সাবেক যেই এনবিআর এর মেম্বাররা ছিলেন এবং যারা এই রিলেটেড ব্যক্তিত্ব দীর্ঘদিন অভিজ্ঞ, তাদেরকে নিয়েই কিন্তু একটা আপনার কমিটি করা হয়েছিল, তাদের যে রিকমেন্ডেশনগুলো দেওয়া হয়েছিল, এখন তাদের বলার ভাষ্যটা হচ্ছে যে তাদের যে রিকমেন্ডেশন সেটা পুরোপুরি বাস্তবায়িত হয় নাই। কারণ তাদের রিকমেন্ডেশনটা ছিল এরকম যে আমরা নীতি আসবে একটা জায়গা থেকে আর বাস্তবায়নটা হবে আরেকটা জায়গা থেকে, যদি সেভাবে হয় তাহলে দুটার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে এবং এর মাধ্যমে কিন্তু যে সমৃদ্ধির লক্ষ্যমাত্রা সেটা আমরা পৌঁছে যাব। কিন্তু দেখা গেছে যে আসলে আপনি যদি প্রশাসন ক্যাডার থেকে ধরেন সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করেন, তাহলে তার মধ্যে কিন্তু ব্যক্তিগতভাবে কর ব্যবস্থাকে জানা, কারণ আমার করের যে 3টা উইং খুবই টেকনিক্যাল, আপনি ইনকাম ট্যাক্স বলেন, ভ্যাট বলেন অথবা কাস্টম অ্যান্ড এক্সাইজ বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে যাদের দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে তারা ব্যাপারটাকে যেভাবে বুঝবে, আপনি বাইরে থেকে যত এক্সপার্ট আমরা যাকে আনেন তার কিন্তু আসলে আমার দেশের ভেতরের আভ্যন্তরীণ ব্যবস্থা সম্পর্কে এত ডিটেল ধারণা থাকবে না। তো সেই কারণে কিন্তু তাদের রিকমেন্ডেশনটা ছিল যে এই বিষয়ে অভিজ্ঞ লোকজনকে এখানে রেখে এখানে কাজটা করতে হবে। বাট অন্যভাবে হয়তো এই জিনিসটা এসছে বলেই কিন্তু একটা দ্বন্দ্ব, কলম বিরতি থেকে শুরু করে আর অন্যান্য কিছু আমরা দেখেছি। তাহলে এই কর ব্যবস্থাপনার মধ্যে যদি আমরা সুশৃঙ্খলা ফিরিয়ে যদি না আনতে পারি, একদিকে যেমন দেশি বিনিয়োগকারীরা হতাশাগ্রস্ত হবে, কারণ তা কর দিতে যেয়ে কিন্তু আমরা সরকারি ব্যবস্থায় থাকে একরকম, বাস্তবে তাকে দিতে গিয়ে কিন্তু অনেক হয়রানির শিকার হতে হয়। এবং অন্যদিকে বিদেশিরা যা আসবে তারা দেখবে যে হয়তো বিডা একরকম কথা বলছে, এনবিআর একরকম কথা বলছে, বা যেভাবে আমরা কথা বলি না কেন তারা কোনো একটা আস্থা খুঁজে পায় না। তো আস্থা ফিরিয়ে আনার জন্যই কিন্তু এবারের বাজেটের প্রত্যাশা ছিল যে খুব ডিটেইলভাবে জিনিসগুলো থাকবে এবং মানুষ যাতে ট্রান্সপারেন্ট ওয়েতে জানতে পারে, বুঝতে পারে কর আহরণ কীভাবে, আমি ব্যবসা করতে গেলে কেমন কর দিতে হবে। সারা পৃথিবীতে কিন্তু এগুলো খুবই ট্রান্সপারেন্ট, বাট বাংলাদেশে আসলে এই সমস্যা হয় বলেই কিন্তু ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা প্রবণতা থাকে যে তারা ব্যবসায়িকভাবে সব আয় না দেখে একটা বড় অংশ বাংলাদেশ থেকে পাচার করে দেয়। তাহলে এই সরকারের কিন্তু বড় একটা চ্যালেঞ্জ নিয়ে তারা এসছে যে প্রচুর পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে দুর্নীতি শ্বেতপত্রে যেটা পাবলিশ হয়েছে, বিগত সময়ে প্রায় 28 লক্ষ কোটি টাকা এই 15-16 বছরে বাংলাদেশের ইকোনমি থেকে পাচার হয়ে গেছে। আগে যখন বাংলাদেশ থেকে বিভিন্ন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, এগুলো দেশে দুর্নীতি থাকবেই, বাট আগে কিন্তু টাকাটা দেশের ভেতরেই রিইনভেস্টমেন্ট হতো। বাট এইবার মানে একটা দল লম্বা সময় থাকার কারণে, ফ্যাসিস্ট হওয়ার কারণে তারা কিন্তু প্রত্যেকটা টাকা দেশের বাইরে পাচার করেছে। আপনি খেয়াল করে দেখবেন, যদি আজিজ খানদের ফ্যামিলির কথা বলা হয়, বাংলাদেশের সামিট গ্রুপ বলে তাদের যে পাওয়ার সেক্টর তাদের কোম্পানি ছিল, এই কোম্পানিগুলোতে তারা উন্নয়ন না করে তারা সিঙ্গাপুরের শীর্ষ মানে ব্যবসায়ীর খেতাব পেয়েছে, এখন বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করে তারা ওইখানটায় ব্যবসা করেছে। তাহলে তাদের এই পলিসি মেকিংয়ে তারা কুইক রেন্টালের নামে প্রচুর টাকা নিয়েছে, এই দেশে শিল্প স্থাপন করেছে দেশের বাইরে। তাহলে আপনি যদি ব্যাংকিং খাতকে ধ্বংসের নায়ক বলেন, তাহলে কিন্তু আগের শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ সহযোগী এস আলম গ্রুপ পুরো সেক্টরটাকে তছনছ করে দিয়েছে। তাহলে আমরা যদি বলি তারই একটা, আমরা ব্যাংকিং খাত নিয়ে আলোচনা আসবো স্যার। আমরা শুরুতে মানে এর আগে আরেকটু বিষয় যদি আমরা বলি, যে যেটা আপনি বলছেন বিদেশি বিনিয়োগরা এই দেশের পলিসি দেখে, কিন্তু এই দেশের যে আমাদের সরকারি যে তথ্যগুলি আছে, সরকারি যে ডাটাবেজে বিভিন্ন পরিসংখ্যান যে পরিসংখ্যান আছে, এই পরিসংখ্যান নিয়ে তো দেশি বিদেশি সবার কাছেই প্রশ্ন। তো এই সরকার দায়িত্ব পাওয়ার পর যেহেতু তাদের সংস্কারটা একটা এজেন্ডা, বড় এজেন্ডা, আপনি কি মনে করেন যে এবারের বাজেটে এই যে ডেটা রিলেটেড যে আমাদের যে সংস্কারটা দরকার, এটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে? দেখুন, এটাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় নাই। একটা সেপারেট কমিশন করা দরকার ছিল ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড বা এখানে সব ধরনের তথ্যপাত্র নিয়ে, এটাকে সবার আগে প্রায়োরিটি দিয়ে তারা যদি ডিসেম্বর মাসের মধ্যে পুরো বিষয়টাকে শেষ করতে পারতো, যে সঠিক অবস্থা, কারণ আগের যে প্রজেক্টের এসকালেশন থেকে শুরু করে ইম্পোর্ট এক্সপোর্টের ডাটার যে ম্যানিপুলেশন ছিল, কারণ আমাদের দেশে টাকা পাচারই কিন্তু হয় আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েসের মাধ্যমে। তাহলে রিয়েল যে পিকচারটা, এই পিকচারটা বের করার জন্য একটা মানে কমিশন টাইপের যদি করা হতো এবং তারা যদি ডিসেম্বরের মধ্যেই রিপোর্টটা দিয়ে দিত, তার ভিত্তিতে যদি বাজেট প্রণয়ন হতো, তাহলে কিন্তু সঠিক রিফ্লেকশন হতো। তাহলে যে বেজ লাইনের উপর বেস করে আপনি বাজেটটা তৈরি করছেন, এটা অনেকটা রিয়েলিস্টিক হতো। কিন্তু যে কাজটা হয়েছে আসলে ওই আগের যে জিনিসটা আছে তার উপরই পলিশ করে করার চেষ্টা করা হয়েছে। সেই কারণে কিন্তু যে ট্রু স্পিরিটটা, নন পলিটিক্যাল গভর্নমেন্টে কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকবে না, যেমন এইবারে কিন্তু বাজেটে কালো টাকা সাজা করার মানে প্রভিশন রাখা হয়েছে, এটা কিন্তু আসলে কেউ নীতিগতভাবে সাপোর্ট করে না। যারা এখন সরকারে আছে তারাও কিন্তু যখন সরকারে ছিলেন না, সিভিল সোসাইটির পার্ট ছিলেন, তারা কিন্তু এগুলোকে ক্রিটিসাইজ করেছে। তাহলে তাদের চ্যালেঞ্জটা কোথায়? এগুলো কিন্তু তারা বাস্তবায়ন করলে কিন্তু তারা মানুষের সেপারেট করতে পারতো। যে মানুষের সামনে একটা এক্সাম্পল দিয়ে গেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যে কাজটা করেছে আমরা সেটা করিনি, আমরা নন পলিটিক্যাল, যেহেতু জুলাই বিপ্লবের মাধ্যমে মানে ছাত্র জনতা প্রত্যেকটা জনগোষ্ঠীর প্রত্যাশার প্রেক্ষিতে আমরা দেশে এসেছি, আমরা এমন কিছু রেখে যাব যারা এসে বলতে পারে যে পলিটিশিয়ানদের আমরা ভালো কিছু দিয়েছি। সেই ধরনের কোনো রিফ্লেকশন কিন্তু আমরা দেখিনি। শ্বেতপত্র প্রণয়ন কমিটির চেয়ারম্যান ডক্টর দৌপ্রিয় কিন্তু একটা জায়গায় বলেছে যে 3টা গ্রুপ মিলে কিন্তু বাংলাদেশের এই লুণ্ঠন করেছে। তার মধ্যে একটা গ্রুপ ছিল পলিটিশিয়ান, একটা গ্রুপ ছিল ব্যবসায়ী, আর একটা গ্রুপ ছিল ব্যুরোক্রেট। উনি বললেন যে পলিটিশিয়ানরা তো চলে গেছে দেশ ছেড়ে, ব্যবসায়ীরা অনেকটা ব্যবসা গুটিয়ে ফেলেছে, বাট ব্যুরোক্রেটের মধ্যে কি আমরা আদৌ আসলে সেই ব্যুরোক্রেটগুলোকে সরাতে পেরেছি? আপনি যদি খেয়াল করে দেখেন সেভাবে কিন্তু সরেনি। কোনো ব্যুরোক্রেট কিন্তু আগে যেরকম ছিল তার চেয়ে আরও বেশি প্রমোটেড হয়েছে। এখন এই যদি হয় বাস্তবতা, তাহলে আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন, কারণ যারা এখানে এখন কাজ করতে এসছেন তারা নলেজের দিক থেকে
একদম খুবই বাংলাদেশের টপার, মানে আপনি যদি নলেজ বেজের কথা বলেন। অন্যদিকে রাজনৈতিক প্রজ্ঞার ক্ষেত্রে কিন্তু তাদের একদম জিরো। তাহলে তার কিন্তু হেল্প নিতে হচ্ছে কাদেরকে? ব্যুরোক্রেটদের। এখন ব্যুরোক্রেটরা যখন আপনি সংস্কার কমিটি যেটা নিয়ে আসছেন এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যদি অন্যদিকে নিয়ে যায়, তখনই কিন্তু এই যে এইরকম ধরনের যে প্রোটেস্ট আসে। তাহলে কি সকল অংশীজনের সাথে কথা বলা দরকার ছিল, এবং কি করা দরকার ছিল, তাদের প্রয়োজন একটা উপদেষ্টা প্যানেল করা দরকার ছিল সব অংশ থেকে, লোকাল দেশি বিদেশি এক্সপার্টদের নিয়ে। শুধু বিদেশি এক্সপার্ট দিয়ে বাংলাদেশে কখনো কোনো উন্নয়ন হয় না, কারণ বাংলাদেশের যতবার যত প্রেসক্রিপশন আসছে এগুলো বাস্তবায়ন করতে যে হোঁচট খেতে এই কারণে, কারণ বিদেশিরা যেই জিনিসগুলো দেয় তার দেশের ইনসাইট থাকে না, আর দেশের যারা আছে তাদের মতামত না নিয়ে যদি একটা কিছু আসে তাহলে দেশি বিদেশি কম্বিনেশনে হলেই তো আমার দেশটা একটা জায়গায় এগিয়ে যাবে। আপনি সবসময় ধরেন বিদেশ থেকে একজন হাই প্রোফাইল দেখে নিয়ে আসলেন, বিরাট বড় অর্থনীতিবিদ নিয়ে আসলেন, বিরাট কিছু আনলেন, কিন্তু দেখলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটের অনেক কিছু ওনার জানা নাই। তাহলে উনি ওই গ্লোবাল সলিউশন দিয়ে কী করবে লোকালি? তাহলে আমাকে গ্লোবাল লোকাল দুইটার এক্সপার্ট নিয়ে রিয়েল চ্যালেঞ্জগুলো নিয়ে আসতে হবে। কারণ বিভিন্ন অংশীজন যখন কথা বলে বিভিন্ন, কারণ কিছুদিন আগে আপনি দেখবেন যে বাজেট প্রতিক্রিয়া বলতে যে লিস্টিং অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট রূপালী চৌধুরী, উনি বললেন যে দেশীয় ব্যবসায়ীদের নাকানি চুবানি খাওয়ার অবস্থা, বিদেশি বিনিয়োগ থেকে আসবে। মানে এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের উনি চেয়ার, উনি যখন এই কথাটা বলেন ব্যবসায়িক কমিউনিটি সবাই কিন্তু এগুলো শুনেন। তাহলে দেশীয় বিনিয়োগকারীদের কি প্রবলেম এটা সরকারের পক্ষ থেকে ডেকে ইনস্ট্যান্ট বলা উচিত অংশীজনকে, যে আপনারা কোন কোন জায়গায় প্রবলেম দেখছেন, এটাকে খুব দ্রুত সলিউশন করলে কিভাবে আমার বিনিয়োগকে আমি এগিয়ে নিতে পারবো, কিভাবে বিনিয়োগ আমার বাস্তবায়নযোগ্য হবে। আমি কাগজে কলমে একরকম দিলাম, কারণ বাংলাদেশের ট্যাক্সের কাগজে কলমে যেরকম আছে আপনি যখন এটাকে পে করতে যাবেন দেখবেন বিশাল ফারাক। আপনি যখন এটা দেখবেন তখন তো আপনি নিজে ট্রাস্ট করবেন না, তখনই তো বিভিন্ন ধরনের মানে অনৈতিক কার্যকলাপ এখানে আসবে। আর দেশ থেকে যে টাকা পাচার হয়েছে, এখন হয়তো ব্যবসায়িক গ্রোথ নাই বলেই কিন্তু টাকাটা পাচার হচ্ছে না। মানে আমরা যে বলছি যে এখন টাকা পাচার হচ্ছে না, এটা সাকসেস কিন্তু কেন? কারণ এখন ব্যবসায়িক মানে অনেকটা স্থবির হয়েছে। বিগত 5 বছরে জিডিপি টু ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্টের রেশিও যদি দেখেন সিগনিফিকেন্টলি ড্রপ করেছে, 15-20 বছরেও কিন্তু আরও বেশি ড্রপ করেছে। তাহলে এইটাতে কিন্তু ব্যক্তিগত বিনিয়োগ কিন্তু এগিয়ে আসেনি, ব্যক্তিগত শিল্পোদ্যোগরা দেশে বিনিয়োগ করেনি। তাহলে আপনি যদি ব্যক্তিগত বিনিয়োগগুলোকে দেশে ভেতরে রাখতে পারতেন, একদিকে কর্মসংস্থান তৈরি হতো, অর্থনীতির ভিত মজবুত হতো। আমরা কি করেছি এখানে? এই জায়গাটা আমরা কিন্তু যতবার ফেল করেছি পলিটিক্যালি, এইবারও কিন্তু সেই যে আমরা এরকম একটা নতুন বাংলাদেশের চিন্তা করেছি। কারণ আমরা এই যে অগাস্ট সরকারকে নতুন বাংলাদেশের সরকার কেন বলি? কারণ একটা অন্য দেশের প্রভাবমুক্ত বাংলাদেশ। তাহলে এই দেশের প্রভাবমুক্ত থাকতে গেলে আমার লোকাল ইন্ডাস্ট্রিকে যদি আমি মানে এগিয়ে নিতে না পারি, তাহলে তো আমি তার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। আমরা একদিকে যেমন অল্টারনেট সোর্স এক্সপ্লোর করব, অন্যদিকে লোকাল সক্ষমতা বাড়াবো। তাহলে লোকাল ব্যবসায়ীকে আমি যদি সহযোগিতা করতে ফেল করি, আন্তর্জাতিক ব্যবসা তো বিনিয়োগ প্রস্তাবনা শুনবে, তারা দেখবে, বাট আসার সময় দেখবে যখন ভেতরের অবস্থা ওইরকম না, তখন কিন্তু তারা আবার ফিরে যাবে। কারণ প্রত্যেকের কাছে কিন্তু প্রত্যেকটা দেশের তথ্য আছে, কোথায় কি হয় না হয়, তাদের নিজস্ব টিম কাজ করে। বাংলাদেশের চাইনিজ বড় একটা টিম এখানে কাজ করে, তারা বাংলাদেশের বাংলাদেশের অনেক পলিসি মেকার আছে, ভালো পলিসি জানেন। তখনই কিন্তু তারা বাস্তবায়নযোগ্য কাজ করতে যেয়ে দেখা যায় প্রস্তাবনার ফেজে যে আটকে থাকে। তাহলে এই জায়গাগুলোকে ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে যদি আমরা কাজগুলো অ্যাড্রেস করতে পারি, তাহলে রিয়েলি আমরা কন্ট্রিবিউট করতে পারবো। স্যার, বাজেটে যদিও এটা অধ্যাদেশ আকারে যেদিনে জারি হয়েছে ওই দিনে পাশ হয়ে গেছে, কিন্তু এরপরও আবার আরেকটা সংশোধনী আসবে স্যার, যেটা 20 তারিখের মধ্যে যদি আবার আমরা সংশোধনীর প্রস্তাবনাগুলি দেওয়ার সুযোগ আছে। এখন এটা মূলত এই সুযোগে, এই 20 তারিখের আগে যেহেতু আমাদের সুযোগ আছে, এই সুযোগে আমরা কি ধরনের প্রস্তাবনা বা পরিবর্তন আনতে পারি দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য? মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন 22 তারিখের মধ্যে এটা উনি ফাইনালাইজ করবেন। এর আগে যে সময়টা আমাদের আছে তার মধ্যে যারা বিভিন্ন ফোরামে কথা বলছেন, আমি মনে করি সরকারের একটা কমিটি থাকা উচিত এই ব্যাপারগুলোকে তারা নোট নিয়ে, যেটার মিনিংফুল লজিক আছে সেটাকে যত দ্রুত সম্ভব এটা যাতে অ্যাড্রেস করা যায়। কারণ আমরা যদি সেই সরান্তরি আলোচনা সমালোচনা যেভাবে করার করলাম, যা থাকার তাই থেকে গেল, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমরা যেই কাঙ্ক্ষিত বাজেট চাই, কাঙ্ক্ষিত বিনিয়োগ পরিবেশ চাই, সেটা কিন্তু আমরা পাবো না। আমরা আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের বাংলাদেশে কিন্তু অনিবন্ধিত প্রায় 6 লক্ষ বিদেশি লোক আমাদের দেশে কাজ করে। মানে এটা কিন্তু বাজেটে অ্যাড্রেস করতে ফেল করছে। এদেরকে যদি নিবন্ধনের আওতায় নিয়ে আসা যায়, প্রায় $1.5 বিলিয়ন আমরা এডিশনাল ট্যাক্স আদায় করতে পারবো। তাহলে $1.5 বিলিয়ন মানে প্রায় 18,000 কোটি টাকা। তাহলে আপনি নিবন্ধনের জন্য ইমিডিয়েট কারা অনিবন্ধিতভাবে বাংলাদেশে কাজ করছে এটাকে ফাইন্ড আউট করবেন না কেন? আপনি এটা করলেই তো লোকাল যে আমার যে ইন্টারনাল যে ডেফিসিট ম্যানেজ করার জন্য আমরা যে ব্যাংকের নির্ভরতা বাড়াচ্ছি, ব্যাংকের ঋণ যে বাড়াচ্ছি, এটা তো আলটিমেটলি ইনফ্লেশনকে আরও ট্রিগার করবে। আমি যখন ট্রেজারি বিল বন্ডের সুদের হার বাড়ায় দিব, ব্যাংকগুলো এফডিআর এর রেট বাড়ায় দিবে, তাহলে এটার ইম্প্যাক্ট তো আলটিমেটলি যে কস্ট অফ ডুইং বিজনেসে পড়বে। তাহলে একজন মানুষ যখন ব্যবসা করতে আসবে, যখন দেখবে সুদের হার এত বেশি, তাহলে তো এদেশে তো ব্যবসা করে একদিকে করের চাপ আর একদিকে সুদের হার, দুইটা মিলে তো এমনি তার নাকানি চুবানি অবস্থা। তাহলে এইখান থেকে সে প্রফিট মেক করতে হলে তো প্রোডাক্টের উপর চার্জ করবে, প্রোডাক্টের উপর চার্জ করলে তো আলটিমেটলি সেটা সাধারণ মানুষের উপর যে বার্ডেনটা পড়বে। তাহলে রাষ্ট্রীয় পলিসি মেকিংয়ের ক্ষেত্রে যদি আমরা মনে করি যে ট্যাক্সটাকে কোথায় ইম্পোজ করবো, আবার আপনি দেখেন বাংলাদেশের এবারে ট্যাক্সের মধ্যে আমি একটা লিমিটেশন দেখছি যে আপনি যারা ভ্যালিডভাবে প্রতি বছর ট্যাক্স দেয় তাদের ট্যাক্সটাকে আপনি আরও বেশি পরিমাণে বাড়িয়ে ফেললেন, তাহলে তার কিন্তু যে পরিমাণ ডিসপোজেবল ইনকাম থাকতো তার উপর একটা
একটা বিরাট আঘাত এসছে যারা বৈধভাবে ট্যাক্স দেয় তাদের উপর, আর যারা অবৈধভাবে ট্যাক্স দেয় তাদেরকে কিন্তু আপনি আবার কালো টাকার একটা সুযোগ দিয়ে রাখলেন। তাহলে যারা অবৈধভাবে এতদিন সুবিধা নিয়েছে, দুর্নীতিকে উৎসাহিত করার জন্য যে স্কিমগুলো ছিল সেগুলো যদি ওপেন থাকে, অন্যদিকে আমরা যারা সৎভাবে উপার্জন করি, আমার প্রত্যেকটা টাকার ট্যাক্স ডিডাক্টেড অ্যাড সোর্সের পরে অ্যাকুমুলেট করে যে আমি যদি আমার ইনকামের পরিমাণটা আরও কমে যায়, তখন আমার ভিতরে কিন্তু একটা ডিপ্রাইভেশন কাজ করবে। আমি ট্যাক্স দিতে কিন্তু নারাজ না, ট্যাক্স দিতে চাই, কিন্তু যে দুর্নীতি অন্যায় করবে তার ট্যাক্স রেটের চেয়ে যদি ইফেক্টিভলি আমার ট্যাক্স রেটটা বেশি হয়, তখন কিন্তু কষ্ট আমার লাগবে যে আমি পরিশ্রম করে উপার্জন করছি, তার ট্যাক্স রেট হাই, আরেকজন কষ্ট ছাড়া দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জন করছে, দেশের বাইরে পাচার করছে, সেখানে আমরা তাকে একটা ইনসেন্টিভ দিচ্ছি, জামায়াত দিচ্ছি। তাহলে আমি মনে করি এগুলোকে অ্যাড্রেস করে যথাযথভাবে সঠিক তথ্য উপাত্তর ভিত্তিতে যার যেখানে যেটা নিয়ে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে প্রপারলি অ্যাড্রেস করে সেগুলো মিনিংফুল সলিউশন, প্রয়োজনে প্যানেল অফ উপদেষ্টা পরিষদ করা হোক, তাদের আন্ডারে যারা বিভিন্ন এক্সপার্ট, যারা যেই বিষয়ে বুঝে, যাকে যেই বিষয়ে বুঝে সেই বিষয়ে যদি তাকে না এনে আপনি যাকে তাকে একটা সিভি দেখে বসায় দিলেন, এই সিভি তো পারপাস সার্ভ করবে না। আপনার সিভিতে বিশাল বড় বড় বিদেশি ডিগ্রি আছে, আপনার অনেক কিছু আছে, প্র্যাকটিক্যাল অপারেশনাল বাংলাদেশের আসপেক্টে আপনার কোনো ধারণাই নেই, তাহলে এই ডিগ্রিটা কী কাজে আসবে? তো সেই জন্য আমি মনে করি আপনাকে বাংলাদেশের বাজার সম্পর্কে ধারণা আছে, বাংলাদেশের শিল্প সম্পর্কে ধারণা আছে, যারা রিয়েলি ব্যবসা করছে, কারণ একদিকে জ্বালানি সংকট, জ্বালানির ক্ষেত্রে তো তারা তীব্র একটা মানে প্রবলেম ফেস করছে, অন্যদিকে করের উপর বিশাল চাপ, লোকাল ইন্ডাস্ট্রি কীভাবে দাঁড়াবে? আপনি ধরুন সুতা আমদানি বন্ধ করে দিলেন, এখানে যদি সুতার উপর ট্যাক্স ইম্পোজ করে দেন, যে স্পিনিং মিলগুলো চালু হতে নিচ্ছিল তারাও কিন্তু সেখানে একটা বড় ধরনের হোঁচট খাবে, যে আমি তো আসলে দীর্ঘদিন অন্য একটা দেশের ব্যবসায়ীরাই ব্যবসা করতো, আমরা নিজেরা শিল্প উদ্যোগ থেকে বাঁচানোর জন্য আমি তো একটা ইনসেন্টিভ আশা করতেই পারি, ইনসেন্টিভ না দিয়ে যদি উল্টা আবার আমার র ম্যাটেরিয়াল ইম্পোর্টের উপর ট্যাক্স বাড়ানো হয়, তাহলে তো আসলেই আমি চাচ্ছি না আমার পলিসির মাধ্যমে যে আমার লোকাল ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠুক। তাহলে আমরা যদি মনে করি যে লোকাল ইন্ডাস্ট্রিকে গড়ে উঠাতে চাই, তাহলে আমরা কিন্তু ট্রু স্ক্যানিং দরকার। জি, এই স্ক্যানিংটাকে শুধুমাত্র স্ক্যানিং পর্যায়ে না রেখে ইমপ্লিমেন্টেশন ফেজে যেতে হবে, কারণ এনবিআর এর যে স্পিরিটটা স্প্লিট নিয়ে এটা কিন্তু সবাই স্বাগত জানিয়েছে যে ভালো, কিন্তু এটার বাস্তবায়নের যে রোডম্যাপ বা বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের এক্সপার্ট প্যানেল নিয়ে কাজ করা দরকার, ওই জায়গাটাতে এসে হোঁচট খেয়েছে। তাহলে আমাকে একটা পলিসি শুধু নিলে হবে না, সেটা বাস্তবায়ন পর্যন্ত তাদেরকে কাজে লাগিয়ে কীভাবে বাস্তবায়ন করলে যেখানেই সমস্যা ইনস্ট্যান্ট ক্রাইসিস আপনাকে করে। যেমন আপনি হেল্প করে দেবেন হয়তো যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার যে উপপ্রেস সচিব, উনি কিন্তু একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছে যে 46,000 কোটি টাকার বাজেট উনি কার্টেল করেছে, যে বিভিন্ন যে মেগা প্রজেক্টগুলোতে ওভার এস্টিমেট ছিল, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। তাহলে এই ধরনের যদি ভালো ভালো কাজগুলো যারা করে সেটা যদি জনগণের সামনে এনে দেখায় যে আগে এখানে অতিমাত্রা ওভার এস্টিমেটেড ছিল, যেখানে একটা লুটপাতের মহারাজ্য ছিল, সেই জায়গা থেকে আমরা এই জায়গায় এনেছি, দিস ইজ দ্য রিয়েলিটি, তাহলে জনগণ কিন্তু বুঝবে যে তারা কিছু করছে ফর দ্য পিপল, যে জনগণের টাকা সাশ্রয় করার জন্য তারা এই প্রচেষ্টা দেখাচ্ছে। একদিকে থাকবে আপনার প্রচেষ্টা, অন্যদিকে থাকবে বাস্তবায়নের পলিসি, দুটাকে কম্বাইন করে যখন কাজ করবেন। আমাদের দেশের বড় সমস্যা কি? পুঁজিবাজার অ্যান্ড হচ্ছে ক্যাপিটাল মার্কেট অ্যান্ড হচ্ছে আমাদের যে মানি মার্কেট, এই দুটার যে ইমব্যালেন্স। স্যার এই মানি মার্কেটে যখন আসছেন, আমাদের এইখানে ইন্টারেস্ট রেট, ব্যাংকিং ইন্টারেস্ট রেট অনেক হাই, যেটা বিনিয়োগের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়। এটার সাথে আবার মানি মার্কেটের সাথে ক্যাপিটাল মার্কেটের একটা বড় লিঙ্ক আপ রয়ে গেছে। এই বাজেটে মানি মার্কেটকে ঠিক করার জন্য কোনো নির্দেশনা আপনি পান কিনা? একই সাথে যদি এটার সাথে রিলেট করে ক্যাপিটাল মার্কেটের জন্য, যেহেতু আপনি সংস্কার কমিশনে ছিলেন, ওটার জন্য আপনি কোনো নির্দেশনা পাচ্ছেন কিনা? যে ক্যাপিটাল মার্কেটটাকে আমরা বলছি দীর্ঘদিন ধরে এটা 6 বছর আগের যে জায়গায় ছিল, আমরা কয়দিন আগে পত্রিকায় নিউজ দেখলাম আগের জায়গায় ফেরত গেছে, তো এটা যদি একটু বলেন স্যার। দেখুন, আসলে আমরা সংস্কার কাজ করতে যেয়ে দেখেছি যে আমাদের বাংলাদেশে বিগত 16 বছরে যেসব নাম সর্বস্ব কোম্পানি এসেছে, এই কোম্পানিগুলোর প্রথমেই তাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেগুলো ম্যানিপুলেট করেছে। সেখানে অডিটররা রেসপন্সিবল ছিল, কোম্পানির ম্যানেজমেন্ট রেসপন্সিবল ছিল, রেগুলেটর রেসপন্সিবল ছিল। এখন এসব সব কিছু যে সাফারার হচ্ছে কারা? সাধারণ বিনিয়োগকারীরা। যখন ওই যে পলিটিক্যাল ফান্ডিংটা ছিল, পলিটিক্যাল ফান্ডিং করার লোকজন যখন আত্মগোপনে চলে গেল, তাদের যে মেকার গ্রুপটা এখানে ছিল, অপারেট করতো, আর তাদের যে ফলোয়ার গ্রুপটা সাধারণ বিনিয়োগকারী ছিল, মেকার গ্রুপও কিন্তু মানি মেক করে চলে গেছে, আর যারা পলিসি মেকিংয়ে টাকা সাপোর্ট দিছিল তারাও কিন্তু আত্মগোপনে চলে গেছে। কিন্তু সাধারণ বিনিয়োগকারী দিনের পর দিন যখন দেখলাম আমার আর্নিংস গত বছরের তুলনায় এবারের আর্নিংসটা কমে গেছে, তাহলে কি আমি যদি নতুন করে বিনিয়োগ করতে চাই, আমি কিন্তু আর্নিংস কম জায়গায় বিনিয়োগে আগ্রহী হব না। আমি যদি দেখি ট্রেজারি বিল বন্ডে আমি ভালো রিটার্ন পাচ্ছি, মার্কেটে যদি দেখি যে আমি প্রতিদিন টাকা দিলে আমার টাকা কমে যাবে, আমি কিন্তু সেখানে আসবো না। তাহলে একদিকে নতুন বিনিয়োগ আসবে না, অন্যদিকে আমাদের দেশে দীর্ঘ সময় একটা ফ্লোর প্রাইস ছিল বলে বিদেশিরা যে পার্মানেন্টলি এখান থেকে চলে গেছে, বিদেশি বিনিয়োগকারী, তারা বলে যে আমার ফান্ডকে আমি বের করবো, সেই সুযোগও গভর্নমেন্ট দেন, আমাকে আটকে রাখে আর্টিফিশিয়ালি। তাহলে ওই জায়গাটা থেকে তো বিদেশি বিনিয়োগ কিন্তু আকৃষ্ট হচ্ছে না। তাহলে পুঁজিবাজারের যে মেইন সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান কল্পে কিন্তু আমরা মার্জিন রুলের উপর একটা রিকমেন্ডেশন নিয়ে আসছি, বা নতুন আইপিও আসার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথেন্টিক হতে হবে, অডিটরদের বিচারের ব্যবস্থা রাখা হয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে বিচারের ব্যবস্থা রাখা হয়েছে, ফিট অ্যান্ড প্রপার লিস্ট করা হয়েছে যে কারা আসলে এটা অডিট করতে পারবে, বা কারা আফটার লিস্টিং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে
হতে গেলে তাদের কি কি যোগ্যতা লাগবে। তার মানে আমরা কিন্তু যে সংস্কারগুলো এনেছি সেগুলো যখন আইন আকারে যাচ্ছে, এগুলো থেকে সুফল পাবে কোথায়? মানুষ দীর্ঘমেয়াদে। কিন্তু এই মুহূর্তে মানুষ তো যারা যা কিনেছে তারা কিন্তু সত্যিকার অর্থে মারাত্মক কষ্টে আছে, তাদের পুঁজি কারো 70% নাই, 80% নাই। এটার দায় কিন্তু আলটিমেটলি নিতে হবে যে আগের সরকার যে কাজটা করেছে সেটা। আর তার পেছনে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের একজন যখন টাকা রেজ করতে যায়, সে যখন দেখে যে পুঁজিবাজারে আসলে আমার 1 বছর, 1.5 বছর, 2 বছর সময় লেগে যায়, তখন দ্রুত সে মানি মার্কেটে চলে যায়। এখন মানি মার্কেটে যখন সে যায়, দেখা যায় 1 মাস 2 মাসের মধ্যে সে টাকাটা পেয়ে যাচ্ছে, অনেক টাকা, কারণ যেহেতু সে গ্যারান্টেড একটা রিটার্ন পাচ্ছে। তাহলে মানি মার্কেট কী করছে? শর্ট টার্মে মানুষের কাছ থেকে টাকা আমানত আকারে নিচ্ছে, লং টার্ম ফাইন্যান্সিংয়ে যাচ্ছে। এইটার যে মানে টাইমের যে ল্যাগ, এই ল্যাগের কারণে কিন্তু দেখা যায় এক ধরনের নন পারফর্মিং লোন ক্রিয়েট হয়, পলিটিক্যাল ডিস্টারবেন্স বা ইন্টারফারেন্স তো আছেই। তাহলে এই বিষয়গুলোকে ঠিক করার সমাধান হচ্ছে কি? মানি মার্কেট সবসময় কি করবে? শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম করবে, বাট লং টার্ম ফাইন্যান্সিং হলে অবশ্যই সেটাকে ক্যাপিটাল মার্কেটে আসতে হবে। যখনই সরকারের পক্ষ থেকে এই কাজটা করবে, সরকারও নিজস্ব প্রজেক্ট ফাইন্যান্সিংয়ের জন্য নিজস্ব বড় বড় মেগা প্রজেক্টে চাইলে তারা পুঁজিবাজারে বন্ড মার্কেট বা বিভিন্নভাবে কিন্তু তারা এগুলোকে সহসায় নিয়ে আসতে পারে, লিস্টেড করতে পারে। তাহলে একদিকে মার্কেটের গভীরতা বাড়বে, অন্যদিকে ব্যাংকের প্রতি ঋণ নির্ভরতা কমে যাবে, ব্যাংকিং সেক্টরেও কিন্তু সুশাসন ফিরে আসবে। কারণ ব্যাংকিং রিফর্মের মাধ্যমে আমরা কিন্তু অন্যতম রিফর্ম দেখছি যে অনেকগুলো ব্যাংকে এখন মার্জ করার, 5টা ব্যাংকে আপনি মার্জ করে একটা ব্যাংক ইসলামিক ধারা আপনি আজকে প্রথম আলো রিপোর্টে 5টা এসেছে, এই 5টাকে তারা রিফর্ম করে আপনি ধরেন একটা নতুন ব্যাংক করা হচ্ছে। এখানে কিন্তু তাদের কতগুলো ব্রাঞ্চ আছে, কতগুলো স্টাফ আছে, কীভাবে কী হবে, টপ লেভেলগুলোতে বলা হচ্ছে শুধুমাত্র তাদের ছাঁটাই হবে, শুধুমাত্র যারা ব্রাঞ্চ লেভেলে কাজ করছে তাদের ক্ষেত্রে কোনো আগামী 3 বছরে এটাকে বাস্তবায়ন করা হবে। তাহলে এটা সরকার যেহেতু নিজস্ব পুঁজি অর্থায়ন করবে, এখানে বিদেশি বিনিয়োগকারী আসতে পারে বা অন্যান্য বিনিয়োগকারী আসতে পারে, তার মাধ্যমে হয়তো এটাকে একটা রিভাইভ করার চেষ্টা করেছে। ঠিক তেমনি পুঁজিবাজারের জন্য কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিন্তু সরকার একটা চিন্তা করতে হবে। কারণ দুইটাকে বাজারকে যদি আমি একসাথে চিন্তা না করি তাহলে কি হচ্ছে? তাহলে আমরা শুধুমাত্র পলিসি সাপোর্ট দিব কি শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের জন্য, বাট নন ব্যাংকিং বা আমি যদি পুঁজিবাজারের কথা বলি, এটাকে যদি আমরা ইগনোরই করি তাহলে কিন্তু এইখানে পুঁজিবাজারের কেউ আগ্রহী হবে না। পুঁজিবাজারকে লোকালি প্রথমে অ্যাট্রাকটিভ করতে হবে, লোকাল লাভজনক প্রতিষ্ঠান। সেই কারণে কিন্তু আমরা এই জন্য প্রধান উপদেষ্টাকে আমরা সাধুবাদ জানাই, কারণ উনি কিন্তু এই প্রথম পুঁজিবাজার নিয়ে কথা বলেছেন। 5টা নির্দেশনা উনি দিয়েছেন। নাম্বার 1 বলেছেন যে সরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করার ব্যবস্থা করবেন, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেগুলো বাংলাদেশের সরকারের হাতে আছে সেই শেয়ারগুলো বাজারে ছাড়বেন, বা গ্রুপ অফ কোম্পানিজের মধ্যে যারা খুব প্রফিটেবল তাদেরকে উনি কী করবেন? পুঁজিবাজার তালিকাভুক্ত করবেন, এবং দুর্নীতি কারসাজি যারা করেছে তাদেরকে কঠোরহস্তে দমনের জন্য বিচারের ব্যবস্থায় যাবেন। এইটা কেন বাংলাদেশে 96 আমাদের ধস দেখেছি, 2010-এ ধস দেখেছি, বিভিন্ন সময় ধস দেখেছি, পত্রিকায় শুধু আলোচনা দেখেছি, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কিন্তু শক্ত কোনো বিচার দেখিনি। তাহলে দুর্নীতির বিরুদ্ধে যখন বিচার হতো তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আর হতো না। তাই আমরা চাই যে যত দিক থেকে ডিস্টার্ব ক্রিয়েট করুক না কেন, যারা বাংলাদেশের কারসাজি করে সাধারণ মানুষকে পথে বসিয়েছে তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার অবশ্যই আমরা চাই। তো সেই জন্য আমরা মনে করি যারা এখন মনে করছে ফাইন ইম্পোজ করা মানে ফাইনের মাধ্যমে হয়তো তাদেরকে এটাকে এক্সিট দেওয়া হবে, অবশ্যই না। ফাইন করা মানে হচ্ছে ফাইন আদায় করতে হবে, কারণ এই টাকাগুলো পরবর্তীতে স্ট্যাবিলাইজেশন ফান্ড বা বিভিন্ন জায়গায় এনে বাজার স্টেবল করার কাজে লাগা হবে, যাতে করে পরোক্ষভাবে হলেও বিনিয়োগকারী উপকৃত হবে। তাহলে আমরা মনে করি যেই ধরনের স্পিরিটে আগাচ্ছে সেখানে যেহেতু এখন কোনো পলিটিক্যাল প্রেশার নাই, এটাকে বাস্তবায়ন যখন আমরা করতে পারবো তখনই কিন্তু আমরা সত্যিকার অর্থে একটা শক্তিশালী পুঁজিবাজার পাবো। কারণ বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশে মিউচুয়াল ফান্ড খুব লাভজনক একটা স্কিম। আপনি দেখবেন পার্শ্ববর্তী দেশেই মানে মিউচুয়াল ফান্ডের টিভিতে অ্যাড দেয় যে আপনি সুরক্ষিত বিনিয়োগ এখানে করেন। আর বাংলাদেশের মিউচুয়াল ফান্ড মানে মরণ ফাঁদ, এম ফর মরণ, এফ ফর ফাঁদ, মানে যত বিনিয়োগকারী বিনিয়োগ করেছে মরে গেছে। তাহলে কি? কারণ তারা কিন্তু লিস্টেড না এরকম কোম্পানিতে অ্যাপ্লাই করেছে, বা এমন জায়গায় ফান্ড দিয়েছে যে ফান্ডগুলো আবার ড্রেন আউট করেছে। বাংলাদেশে একটা বড় মিউচুয়াল ফান্ডের তারা অনেক টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এখন এইসব কারণে অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। এগুলো নিয়েও কিন্তু এক ধরনের বিশ্লেষক বাজারে এসে বলে যে অযাচিত কারণে, অজ্ঞাত কারণে ফ্রিজ করা হচ্ছে। বাট ডিএসসি বিসেকের ওয়েবসাইটে দেখবেন প্রায় 232টা এনফোর্সমেন্ট অ্যাকশন দেওয়া আছে, কোন কারণে, কাকে, কিভাবে, কেন ফাইন করা হয়েছে। তাহলে এই বিষয়গুলো যদি কেউ পড়াশোনা না করে, জানা না থাকে, তাহলে কিন্তু সে সঠিক চিত্রটা দিতে পারবে না। আর রং তথ্য যখন বাজারে যাবে বিনিয়োগকারীও প্যানিকড হবে। সেই জন্য আমি মনে করি যে পুঁজিবাজারটাকে গভর্নমেন্ট এবার যেহেতু একটু নজর দিয়েছে, আগে কিন্তু দেওয়া হতোই না, তো সেটাকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের দিককে সাজেশন দিচ্ছি, এবং সকল অংশীজনকে নিয়ে যখন পুঁজিবাজারটা একটু শক্তিশালী হবে, বাংলাদেশের পুঁজিবাজারে হবে পুঁজির অন্যতম যোগানদাতা। এবং এটার মাধ্যমে আপনি কিন্তু খেয়াল করতে হবে, আপনি আবার একটা জিনিস খেয়াল করবেন, মানে বাংলাদেশের যে বড় যে পলিটিক্যাল পার্টি বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা মানে আমির খসরু মাহমুদ চৌধুরী একটা জায়গায় বলেছেন যে আমরা পলিটিক্যাল ওনারশিপ নিব ক্যাপিটাল মার্কেটের। তাহলে এটা কিন্তু একটা মানে দিক নির্দেশনার জায়গায় উনি বলেছেন যে আগে কিন্তু পলিটিক্যাল মানে পার্টি কোনোভাবেই পুঁজিবাজারকে এতটা আপনি ফোকাস করেনি। তাহলে একদিকে প্রধান উপদেষ্টা
উপদেষ্টা উনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন, অন্যদিকে হচ্ছে যে বড় পার্টি উনিও বলছেন আমি এন্ডোর্সমেন্টে যাচ্ছি। সবাই মিলেমিশে যদি কাজ করে তাহলে আমরা কিন্তু সমৃদ্ধির পথে আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, কারণ আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি ভৌগোলিকগত কারণে, আমাদের প্রচুর রিসোর্স আছে, এগুলোকে প্রপারলি যদি আমি ইউটিলাইজ করতে পারি, ইন্টারনাল রেভিনিউ কালেকশনের জায়গাগুলো যাকে যেভাবে অ্যাড্রেস করা যায় সেভাবে যদি আমরা আদায় করতে পারি, তাহলে কিন্তু ইকোনমিতে কালো টাকা তৈরি হবে না, তাহলে কিন্তু দেশ থেকে টাকা পাচার হবে না। আর যদিও যে টাকা পাচার হয়ে গেছে সেটা আনা কিন্তু খুব সহজ কাজ না। এটা ফেরত আনতে গেলে আপনার কী করতে হচ্ছে, আইনি পরিবর্তন লাগবে, কাঠামোগত পরিবর্তন লাগবে, ওই দেশের সাথে আপনার একটা বায়োলেটারাল এগ্রিমেন্ট লাগবে, বহু চ্যালেঞ্জ আছে, হয়তো পলিটিক্যাল গভর্নমেন্টকে সেটা অন করতে হবে। স্যার, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমরা আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি হয়তো আগামী অনুষ্ঠানে আপনার বা অন্য কোনো অনুষ্ঠানে আপনার সাথে আবারও দেখা হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আগামী সপ্তাহে হয়তো অন্য কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।